যাতে এইভাবে হাঁটে না। ট্রাম এবং ইয়েলো ট্যাক্সি মানে হলুদ ট্যাক্সি এটা কলকাতার পরিচয়ের মধ্যে পড়ে, কলকাতার ঐতিহ্যের মধ্যে পড়ে। এবং এটা ঘটনা যে নিয়ম যেরকম হয়েছে তাতে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু তার এগেনস্টও বলা যায় যদি ছোট জায়গাতেও রেখে দেওয়া যায়, কারণ এই ইতিহাস, এই ঐতিহ্য, এই পরম্পরা, এটারও তো একটা পরিচয় থাকা দরকার। তো সেই কারণে আমি এশিয়ান পেইন্টসকে ধন্যবাদ জানাবো। এশিয়ান পেইন্টস সাউথ সম্মান আমার মনে হয় অন্যতম বৃহত্তম একটা প্রতিযোগিতা বা একটা সম্মানের জায়গা। এবং শুধু সেটা যে প্রতিযোগিতা হচ্ছে যে কোন পুজো বেশি ভালো, কোন পুজো আরো বেশি ভালো, তার থেকেও বড় কথা ওরা কিন্তু কলকাতা বাঙালি, দুর্গাপুজোর যে সেন্টিমেন্ট, দুর্গাপুজোর যে নস্টালজিয়া, তার সাথে সাথে কলকাতার এই যে হেরিটেজ যে জায়গাগুলো বা ট্যাক্সি বলো, হলুদ ট্যাক্সি এবছর, 2 বছর আগে ট্রাম ছিল, সেগুলোকেও তুলে ধরছে। তার ফলে আমার মনে হয় এখন তো বাংলার পুজো এটা গোটা বিশ্বের কাছে একটা আকর্ষণের জায়গা। আগে যেরকম দুর্গাপুজো শুধু একটা অ্যাক্ট অফ ডিভোশন ছিল, এশিয়ান পেইন্টস কিন্তু অ্যাক্ট অফ ডিভোশনের সাথে সাথে এটাকে অ্যাক্ট অফ সেলিব্রেশন অফ আর্টিস্ট্রি, সেলিব্রেশন অফ ক্রিয়েটিভিটি করেছে। খুব ভালো লাগছে এটা জেনে যে কদিন আগেই আমরা যেরকম সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে কলকাতার হলুদ ট্যাক্সি যেটা আইকন কলকাতার, সেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে রিস্টোর করা এবং 4 দশকের আলাদা আলাদা ভাবে ডিজাইনসে, ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার ডিজাইনে সেটাকে রিস্টোর করা, এবং এগুলো পুজোর সময় বাইরে থেকে, তুমি যেরকম বললে লোকেরা অনেকে থাকেন যারা বাইরে থেকে কলকাতার পুজো দেখতে আসবেন, তারা পুজো তো দেখবেনও, তার সাথে সাথে এই আমাদের আইকন কলকাতার হলুদ ট্যাক্সিকে একটা নতুন ভাবে পাবেন। আমি আলাদা করে পুজো স্পেশাল শপিং খুব একটা করি না সারা বছর, এবং পুজোর সময়টা যেহেতু শুধু শাড়িই পরি আমি, সারা বছর প্রচন্ড কেনাকাটি হয়, তো তাও টুকটাক কেনাকাটা এখনো চলছে, টুকটাক কেনাকাটা চলছে, কিন্তু প্রচুর শাড়ি রয়েছে যেগুলো পরে রয়েছে, সেগুলো তো আছে। এটা একটা কমার্শিয়াল ছবি, এবং অ্যান্থনির সাথে এটা আমার দ্বিতীয় ছবি। কাজেই আমার তো মনে হচ্ছে সবাই এই পুজোর আগের এই উৎসব যে আসছে তার আমেজ এই সিনেমাটা দিয়ে আরো চমৎকারভাবে সবাই সেলিব্রেট করতে পারবে। কাজেই সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাই তার কাছের প্রেক্ষাগৃহে দেখবেন। একটা টুইস্ট রয়েছে, কিন্তু আদারওয়াইজ এমনিভাবে বলতে পারি যে আমি খুব সাদামাটা ভাবে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে আবার এই নায়িকার বাবার চরিত্রে অভিনয় করছি, এটা একটা দিক। আর অন্য দিক রয়েছে, সেটা ছবি দেখতে গিয়ে বোঝা যাবে। সেটা শুরুতে তো খুব একটা রিভিল করা হয় না, আস্তে আস্তে গল্পের সাথে সাথে সেটা এগোয় এবং সেটা এক্সপোজড হয়। তা আদারওয়াইজ এমনিতে খুবই সংসারে সময় কম দিতে পারে এরকম একজন খুবই স্নেহপ্রবণ পিতা, যিনি একই সাথে খুব পরিশীলিত, মার্জিত, ফ্যামিলিকে ভালোবাসে,
আবার একটা বিজনেস চালাচ্ছে, সেখানে তো কঠোর হতেই হয়, সেরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে। পুজোয় আমার প্রাথমিক প্ল্যান হচ্ছে ছুটি। সেটাই, আর কোনো কাজকর্ম করি না। মানে ষষ্ঠী বা সপ্তমী অবধি হয়তো বিভিন্ন পুজো পরিক্রমা করতে হয়, প্যান্ডেল 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 হপিং করতে হয়, জাজিং টাজিং গুলো থাকে, ওপেনিং থাকে। কিন্তু সপ্তমীর পর থেকে বাকি 3 দিন ওটা একেবারেই পুজো বার্ষিকী পড়ে আমাদের পাড়ায় প্রত্যেকদিন দুপুরবেলা কমিউনিটি লাঞ্চ হয়, সেটায় যোগ দেওয়ার চেষ্টা করি। এক একদিন এক এক রকম মেনু থাকে, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। পাড়ার সবাই একসাথে বসে খাই পংক্তি ভোজন। সন্ধেবেলাগুলো বন্ধুদের, বিভিন্ন বন্ধুরা যারা কর্মসূত্রে কলকাতার বাইরে ছিটকে গেছে, তারা সব পুজোর সময় ছুটিতে কলকাতায় আসে, কাজেই এক একদিন এক একজনের বাড়িতে, কখনো আমার বাড়িতে। সেটা সবার সাথে মিটঠিট করা সপরিবারে, কখনো পরিবার ছাড়া। স্কুলের বন্ধু টন্ধুরা এরকমও হয় যে আমাদের পরিবারের মানে স্ত্রী কন্যা এরা তাদের তাদের সার্কেলে আলাদা আলাদা আড্ডা মারছে, আমরা আবার হয়তো আলাদা করে বন্ধুরা একসাথে জমায়েত হয়েছে, এটাও হয়। আমার ধারণা অনুযায়ী 80% ছবি যদি আগে কমার্শিয়াল ছবি হতো, 20% হতো প্যারালাল ফিল্ম বা সিরিয়াস ফিল্ম। এখন হিসেবটা উল্টে গিয়েছে। প্রথমত ছবির সংখ্যা কমেছে আগের থেকে, এবং যদি 80% তখন আমি ধরে নেব যে একটু আরবান ছবি, নিও কমার্শিয়াল ফিল্ম, বা কমার্শিয়াল ছবি তো বটেই, মানে প্রত্যেকটা ছবি কমার্শিয়াল ছবি, সবাই চায় সেটা ব্যবসা হোক। আর একদম আমরা কোট আনকোট কমার্শিয়াল ছবি বলতে যেটা বুঝতাম, সেটা হয়তো 15% বা 20% নেমে এসছে। যে প্রোডাকশন হাউসগুলো বছরে হয়তো আগে 18টা কি 20টা করে খুব বড় বাজেটের দাপুটে ছবি করত, সেটা হয়তো নামিয়ে তারা এখন 2টো কি 4টে নিয়ে এসছে। আমি আমার জায়গা থেকে যা যা বলবো সেগুলো হয়তো আমি আমার সময় দাঁড়িয়ে বলবো। আজকের পৃথিবীতে হয়তো পিআরের ধরন বলো, একটা ছবির জন্য প্রমোশনের ধরন বলো, বা অভিনয়ের ধরন বলো, টেকনিক্যালিটিস, সবকিছুরই অনেক অদল বদল হয়েছে, সেগুলো হয়তো সব নিয়ম কাজ করবে না। কিন্তু ধৈর্যটা সবসময় খুব বড় একটা ব্যাপার, মাটি কামড়ে পড়ে থাকাটাও। মানে তুমি তোমার প্যাশনকে যদি খুব আঁকড়ে ধরে থাকো, তাহলে চার্টার প্লেনে হয়তো তুমি চড়তে পারবে না, কিন্তু তুমি যেটা পছন্দ করো সেটা তোমাকে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে দেবে, এবং সিনসিয়ারলি, অন্যকে হিংসে না করে, সার্কাস্টিক না হয়ে গিয়ে, সিনিক্যাল না হয়ে গিয়ে, যদি তুমি নিজের ক্রাফটটা চর্চা করে যাও এবং কাজ করে যাও, একরকম ভাবে তুমি ওটা দিয়ে তোমারটা চালিয়ে নিতে পারবে, এটা আমার মনে হয়। বাইরেও ঝড় বৃষ্টির ওয়েদার, পুজোর আগে ঝড় আসছে, কি বলবে? হ্যাঁ, ঝড় বৃষ্টি গরমও কিন্তু আছে, মানে ঝড় আসছে, বৃষ্টি আছে, তার মধ্যে গরমও আছে। তো আমার মনে হচ্ছে যেটা, যে আমাদের ঝড় মুভিটা আসছে মানে একদম গরম ধামাকাদার হবে, ফাটিয়ে দেবে। তোমার চরিত্রটা নিয়ে একটু শুনবো। এখানে আমি জেনের ক্যারেক্টারে আছি, যেটাতে হচ্ছে বনিয়ামা স্যারের ক্যারেক্টারে। তো ওই স্যারকে যেটা হয়, টিনেজ বয়সের মেয়েরা স্যারকেই ভালোবেসে ফেলে, এইভাবেই একটা গল্প এগোয়, জার্নি হয় প্রচুর। সৌরভদা আছেন একটা, মানে ওর সঙ্গে একটু প্রেমের ইয়ে আছে, তারপরে তো বাকিটা বলবো না। দিয়ে লাস্টে ওভারঅল খুব খারাপ আমার সিচুয়েশন, একটা পরিস্থিতি তৈরি হয়, ওভারঅল সব কিছু ওভারকাম করে একটা ভালো একটা দিক গেছে গল্পে। শুটিং হয়েছে তোমার ইয়েতে, দার্জিলিং হয়েছে, লাভা হয়েছে, কালিম্পং, কার্শিয়াং, মিরিক, এইসব। দর্শকদের জন্য কি বলতে চাইবে? দর্শকদের আমি একটাই কথা বলবো, যে সিনেমাটা তারা সবাই দেখুক। কেন এই সিনেমাটা এমন একটা গল্প দেখানো হয়েছে, যেটা তোমার বাবা মায়েদের ভালো লাগবে, টিনেজ বয়সের ছেলে মেয়েদের ভালো লাগবে, যারা কলেজে পড়ে সবার ভালো লাগবে। মানে সিনেমাটার মধ্যে একটা সাসপেন্স আছে, থ্রিলার আছে। খুব খুব ভালো লাগছে। হই হই করে 100 হয়েছিল, আজকে আবার হই হই করে 200। ইচ্ছে মানে আমাদের সবার এটা মন থেকে চাই যাতে এরকম করেই হই হই করে 1000টা এপিসোড আমরা ক্রস করতে পারি। প্রথমেই থ্যাংক ইউ জানাবো স্নেহাশিস চক্রবর্তী স্যারকে, যে এত সুন্দর একটা গল্প আমাদের উপহার, মানে আমাদের শোলক আমাকে বানানোর জন্য, বা সার্থকও নিশ্চয়ই সেটাই মনে করবে যে সার্থক ক্যারেক্টারটা গিফট করার জন্য। আর দর্শককে তো দিচ্ছেনই উনি, এত ভালো ভালো গল্প উনি উপহার দিচ্ছেন। তো এটাই খুব খুব আনন্দে আছি আমরা। আমার ক্রাশ বাংলাদেশের আরফিন শুভ। কেন সাকিব খানকে ভালো লাগে না?
সাকিব ভাইয়া তো অনেক সুন্দর, বাট হয় কি যে ছোট থেকে আমার আরফিন শুভ ভাইয়াকে কেন জানি পছন্দ, আর সাকিব ভাইয়াকেও পছন্দ, বাট ক্রাশটা একজনই হয়। আপু, এমন কি হয়েছে কখনো যে আপনার মতো একটা সুন্দরী একটা মেয়ে কখনো ছেঁকা খেয়েছে? অনেকবার খেয়েছি। তার মানে বলতে চাচ্ছি আপনি লয়াল, কিন্তু আপনাকে ডিচ করা হয়েছে? ডিচ করা হয়েছে অনেক সময় কারোর সাথে আমার মিলেনি, সো সবকিছু মিলে যে বা আপুর বয়ফ্রেন্ড হওয়ার জন্য একটা ছেলের কি কি গুণ থাকতে হবে? ম্যাচিওর হতে হবে, লয়াল হতে হবে, সুন্দর হতে হবে, টাকা থাকতে হবে, সবই থাকতে হবে। মিনিমাম কত টাকা মান্থলি ইনকাম করতে হবে? নট নেসেসারি, আমাকে স্যাটিসফাইড করতে পারলেই হয়েছে। তো আপু, আপনি যদি মানে দেখা যায় যে দেশের বাইরে অনেক ঘোরাফেরা করেন, তো এখন তো দেখা যাচ্ছে প্লেন ক্র্যাশ হচ্ছে, আপনার কি ভয় লাগে? আল্লাহ, প্রচুর ভয় পাই আমি। লাস্ট টাইম যখন যে শুটে গেলাম আমার ট্রিপে, আমি অনেক ভয় পেয়েছি। যখন প্লেন একটু কাঁপাকাঁপি করছিল, আই ওয়াজ লাইক আজকে মনে হয় মারা যাবো। দেবা আপুকে তার ফার্স্ট লাভ, প্রথম ভালোবাসা কি গিফট দিয়েছিল? ভুলে গেছি, একটা লাইটস মেবি, ওই যে বেড সাইড লাইটস থাকে না, কিউট দেখতে, ওরকম একটা কিছু। এক্সপেন্সিভ গিফট কোনটা ছিল? এক্সপেন্সিভ গিফট, what was that? Maybe Apple phone or গোল্ডের কোনো জুয়েলারিস হবে। ওকে, সো যে বাপুকে যদি আমি একটা সিন দিই যে আপনার সামনে এখন সাকিব খান আছে, সাকিব ভাই আছে আমাদের, তো আপনাকে 1 মিনিট পাবেন সাকিব ভাইকে ইমপ্রেস করতে হবে, সো দ্যাট আপনি তার নেক্সট ফিল্মে লিড অ্যাক্ট্রেসে অ্যাক্টিং করতে পারবেন। সো এই 1 মিনিট আপনি কিভাবে তাকে ইমপ্রেস করবেন বা নিজের গুণাগুলি বলি তার সামনে তুলে ধরবেন? আমি মানুষকে ইমপ্রেস করতে খুব কম পারি, আর হচ্ছে আমার এই গুণটা নাই বললেই চলে। আর শুটিংয়ের সময় অনেক সময় বলা হয় যে একটু সফটলি কথা বলো, একটু নর্মালি কথা বলো, আর খুব ফাস্ট কথা বলছো। সো সব কিছু মিলে ইমপ্রেস করার গুণটা আমার মধ্যে নেই বলতে গেলেই চলে। তারপরেও মানুষ কেন প্রেমে পড়েছে বুঝি না। তাহলে কি আমরা বলবো যে ইমপ্রেস না করতে পারলে আপনি মানে কাজটা তো হচ্ছে না আপনার, তাহলে কি করবেন? ইমপ্রেস করতে পারি না জন্যই তো এত পিছনে আমার ক্যারিয়ার, ইউ হ্যাভ টু নো দ্যাট। আপু, মুখের সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য আপনি কি কখনো ঠোঁট ফিলার করবেন? লাস্ট টাইম আমি হচ্ছে লিপ ফিলার করেছিলাম, সো ইট ওয়াজ আ ব্যাড এক্সপিরিয়েন্স। সবাই বলেছিল যে ফেস চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে, আগে ইনোসেন্ট লাগতো, এখন লাগছে না দেখতে। সো আই ওয়াজ লাইক যে ভুল করেছি। সো এখন আস্তে আস্তে গেটিং নর্মাল, সো দ্যাটস গ্রেট।